রেশন দুর্নীতির তদন্ত যে চলছে সেদিকে নজর রাখা যায়, কারণ রেশন দুর্নীতিতে ফের টেলিফোনে নেমেছে ইডি। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর, আনিসুর এবং আলিফ নূরের লেনদেন, আর্থিক লেনদেনের তথ্য আসছে সামনে। কি তথ্য? রেশন দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। যে তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকেই লেনদেনের এই হদিশ পাওয়া গেছে বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক লেনদেন হয়েছিল এদের মধ্যে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকেই লেনদেন এবং সেই টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে নগদ, এবং অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল 3 দফায় প্রায় 94 লক্ষ টাকা। 94 লক্ষ টাকা নগদ জ্যোতিপ্রিয়কে দিয়েছিলেন আলিফ ও আনিসুর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, অর্থাৎ এই গোটা বিষয়টাতে এই কালো টাকা সাদা করতেই কি আর্থিক লেনদেন করা হতো, এমনটাই কি তথ্য সামনে আসছে? এবং এই যে আলিফ, নূর, আনিসুর যাদের নাম সামনে আসছে, তারা কি মিডলম্যান হয়ে কাজ করতো? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলাতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই টাকা বিভিন্ন ব্যবসার মাধ্যমে বা ঘুরপথে সাদা করার চেষ্টা হয়েছে, এই কথা ইতিপূর্বেও কিন্তু ইডির তরফ থেকে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয়েছে। এবার সেরকমই কিন্তু আরো একটা তথ্য সামনে উঠে আসছে। এই যে আনিসুর এবং আলিফ নূর, দুই ভাই, যাদেরকে ইতিমধ্যেই তদন্তকারীরা রেশন বন্টন দুর্নীতিতে গ্রেপ্তার করেছে এবং তাদের বয়ানে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, এবং তারই মাঝে যে তথ্য ইতিমধ্যেই আমরা ইডি সূত্রে জানতে পারছি যে একেবারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই আলিফ নূর এবং আনিসুরের একাধিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। গত মঙ্গলবার যে একযোগে তল্লাশি অভিযান হয়েছিল, সেই তল্লাশিতে এই আলিফ নূর, আনিসুর, এদের যে বিভিন্ন চালকল বা বিভিন্ন জায়গাতে তল্লাশিতে সেই সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, এবং ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি, প্রায় 94 লক্ষ টাকা 3 দফাতে নগদে আলিফ এবং আনিসুর তারা দিয়েছিলেন কাকে? প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এমনই তথ্য ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন বা তারা দাবি করছেন। তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি সংস্থায় এই আলিফ নূর এবং আনিসুর এরা কয়েক দফাতে কিন্তু প্রায় 70 লক্ষ টাকা ট্রান্সফার করেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এমন তথ্য তদন্তকারীদের হাতে সেই সংক্রান্ত নথিপত্র এসছে। কিন্তু কেন এই আর্থিক লেনদেন হয়েছিল? শুধুমাত্র কি ব্যবসায়িক লেনদেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? কারণ অন্যদিকে ইডি সূত্রে রহমান অন্যতম এই বোঝা যাচ্ছে সুপ্রিয়, অর্থাৎ এটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই তদন্তের ক্ষেত্রে, যে শুধুমাত্র কি ব্যবসায়িক লেনদেন নাকি আরো কিছু লুকিয়ে রয়েছে। অবশ্যই তদন্ত যত এগোবে তত বোঝা যাবে, বিষয়টা স্পষ্ট হবে। ধন্যবাদ সুপ্রিয়। দেখো, এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আমি জানিয়ে রাখবো। এই যে এতক্ষণ ধরে তনিশা যে লেনদেনের কথা বলছিল, বাকিবুর রহমান রেশন দুর্নীতিতে অন্যতম কিংপিন, যিনি কিনা গারদের ওপারে রয়েছে, তার টাকা প্রায় 90 লক্ষ টাকা এই দুই কীর্তিমান ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকেছে। আচ্ছা, কি কারণে টাকাটা ঢুকেছে? এই যে 90 লক্ষ টাকা লেনদেন, কারণটা কি? কালো টাকা সাদা করার জন্যই কি এই টাকা এই দুই ভাইয়ের অ্যাকাউন্টে গেছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই মুহূর্তে ব্যালেন্স শিট খতিয়ে দেখে তদন্তকারী সংস্থা তারা পরবর্তী পদক্ষেপের দিকে এগোতে চাইছে। ভেবে দেখুন একবার, জ্যোতিপ্রিয়র এই যে 20 কোটি টাকা আনিসুর এবং আলিফের অ্যাকাউন্টে, মোটা অঙ্কের এই টাকা রেশন দুর্নীতির টাকা বলেই মনে করছে ইডি। 20 কোটি টাকার সুদ হিসেবে মাসে 10 লক্ষ টাকা আনিসুরের কাছ থেকে চেয়েছেন বালু। সুদ বাদে আসল টাকায় হাত দিতে বারণ ছিল বালুর, এই দাবি কেন্দ্রীয় এজেন্সি। আদালতে হিসেব সহ নথি জমা ইডি আধিকারিকদের। আপনাকে জানিয়ে রাখি, রেশন দুর্নীতির এই 20 কোটি টাকা আনিসুরদের কাছেই জমা, এমনটাই জানতে পারা যাচ্ছে। সেই টাকায় সুদ হিসেবে মাসে 10 লক্ষ টাকা চান বালু, ইডি সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং আদালতে হিসেব সহ নথি জমা ইডি আধিকারিকদের। সুদ বাদে আসল টাকায় হাত দিতে বারণ ছিল বালুর, দাবি কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতিপ্রিয়র 20 কোটি টাকা আনিসুর এবং আলিফের অ্যাকাউন্টে, মোটা অঙ্কের এই টাকা রেশন দুর্নীতির টাকা বলেই মনে করছে ইডি। মন্ত্রীমশাইয়ের চিঠি দুই ভাইয়ের সব হিসেব গোলমাল করে দিয়েছে। কিন্তু এই গোলমালটা না হলে ভেবে দেখুন একবার, বোঝাই যেত না যে দেগঙ্গার দুই ভাই কি কি কাণ্ড ঘটাচ্ছেন। ভুয়ো চাষি সেজে, হ্যাঁ ভুয়ো চাষি সেজে শুধু সরকারি টাকা লোপাট করাই নয়, নকল চাল তৈরির জন্য বিদেশ থেকে মেশিন এনেছিল বিদেশ। তাদের বাড়ি থেকেই নাকি চলতো দেগঙ্গার রাজনীতি।
রেশন দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই ম্যারাথন রেড চালায় ইডি। তার মধ্যেই ছিল দেগঙ্গার দুই ভাইয়ের বাড়ি ও একাধিক চালকল। বৃহস্পতিবার আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ ওরফে মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। ম্যারাথন জেরার পর গ্রেফতার দুই ভাই। দুজনই রাজ্যের শাসক দলের সক্রিয় সদস্য এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই খবর। এসএসকেএমে বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন জানা যায় তাতে নাকি ছিল এই দুজনের নামও। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ইডি সূত্রে খবর, দুই ভাইয়ের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা 3 সংস্থায় যায় 45 কোটি টাকা। ভুয়ো চাষি দেখিয়ে বাকিবুরের মতোই সরকারি টাকা লোপাট করতেন নাকি এই দুজন। পরিবারের সদস্য সহ 100 জনকে নাকি ভুয়ো চাষি বানিয়ে টাকা লোপাট করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যেই নাকি ধানের সহায়ক মূল্য 45 কোটি টাকা হাতানো হয়। বাকিবুর রহমান, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, এই দুজনের সঙ্গে সম্পর্ক অতি মধুর হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করেই আনিসুর রহমান বিদেশ হয়ে যান দেগঙ্গা ব্লকের যুব সভাপতি। 2018 সালে প্রথমবার পঞ্চায়েতে জিতেই পূর্ত কর্মাধ্যক্ষ। এইভাবে তার প্রতিপত্তি ও রাজনৈতিক ক্যারিয়ার বাড়তে শুরু করে। আনিসুর ও আলিফ মোট 4টি মিল চালায়, যার মধ্যে একটি আটা মিল। আর এই মিল নিয়ে উঠছে সন্দেহজনক খবর। মিলে নাকি নকল চাল তৈরি করা হয়। চাল তৈরি করা হয় আটা থেকে এবং সেই জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ মেশিন। বাবার তৈরি চালকল ও মিলের ব্যবসায়ী বর্তমানে চালায় দুই ভাই। পাশাপাশি চলে সক্রিয় রাজনীতি। আনিসুর রহমান তৃণমূলের ব্লক সভাপতি, তার কথাতেই নাকি চলে দেগঙ্গা ব্লক। এত অল্প সময়ের মধ্যে তাদের এই এত প্রতিপত্তি বাড়ল কিভাবে? এর পেছনে যে উত্তর উঠে আসছে তা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সান্নিধ্যে থাকা। আর তার ফলেই রেশন দুর্নীতির টাকাতে শুধু রাইস মিল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা তৈরি করেছেন কোথাও নামি দামি হোটেল, কোথাও রেস্টুরেন্ট। এই সমস্ত ব্যবসা তারা তৈরি করতে পেরেছেন খাদ্য দুর্নীতির টাকা রয়েছে বলে, এমনটাই মনে করা হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আমাদের রাজ্যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই সেই ঘটনার তদন্ত নিয়ে বিজেপির তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে ইডি সিবিআই এর তদন্তের দাবি করা হয়। কিন্তু এখন উল্টো সুর দেখা যাচ্ছে, মানে বিজেপির অন্দরে ইডি সিবিআই এর তদন্ত নিয়ে এটা কোথাও ক্ষোভ প্রকাশ। মানে এর আগে আমরা শুনেছিলাম শ্রমিক ভট্টাচার্যকে বলতে, এবার শঙ্কর ঘোষকে শোনা গেল সেই একই সুর। মানে কোথাও কি নিজেদের মধ্যে তারা ক্ষোভ প্রকাশ করছেন ইডি সিবিআই এর তদন্ত নিয়ে। মানে তারা চাইছেন যে একটা সদর্থক দিক দেখা যাক, মানে তদন্তের ধীর গতি থেকে শুরু করে এখনো পর্যন্ত সেভাবে কোনো বড় বিষয় সামনে না আসা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিজেপির অন্দরই ক্ষোভ সামনে আসছে। শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। ইডি সিবিআই নিয়ে আমি আমার মত স্পষ্ট করতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ ইডি সিবিআইকে আরও তৎপর দেখতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কোর্ট মনিটর তদন্তে ইডি সিবিআই যাতে প্রোডাক্টিভ রেজাল্ট অর্থাৎ দুর্নীতি নিকেশ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করে। যতক্ষণ না এইটা সন্তুষ্টির জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগাটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। আচ্ছা, শঙ্কর ঘোষ তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন, কিন্তু এটা কিন্তু প্রথমবার নয়। ওই যে আপনাদেরকে বললাম এর আগেও হয়েছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছিলেন তারা শুনুন। ইডির আধিকারিকরা অসম্পূর্ণ রিপোর্ট সাবমিট করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত এবং অনন্তকাল ধরে এই যারা ভেটারেন স্ট্যাম্প চোর, যাদের পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জেলে দেখতে চায়, তাদের বিষয়ে আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার। যে গতিতে ইডি এবং সিবিআই এর তদন্ত চলছে তাতে আমরা সন্তুষ্ট নই। দীর্ঘদিন ধরে এই তদন্ত দেখে তদন্তের এই দীর্ঘসূত্রিতায় পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, বিরক্ত এবং আমরাও উত্তর দিতে দিতে বিরক্ত। আমার মনে হয় দ্রুত এই ঘটনা শেষ করা উচিত। বিজেপির অন্দরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যে ক্ষোভ সামনে আসছে তা নিয়ে তৃণমূল কি ভাবছে জানার প্রয়োজন। আমরা এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছি। জয়প্রকাশ বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এই যে বিজেপির অন্দরে এখন ইডিআই সিবিআই এর তদন্ত নিয়ে ক্ষোভ সামনে আসছে, তা নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এটা হওয়ারই ছিল।
কারণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে তদন্ত হচ্ছে এবং নিরপেক্ষতা চালচুলো নেই, অনিরপেক্ষভাবে যে তদন্ত হচ্ছে শুধু বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করব এবং তদন্ত শেষ করলেই তাদের সমস্ত জারি জুরি শেষ হয়ে যাবে, আসল তথ্য সামনে চলে আসবে এবং তদন্তে কি বেরোবে তা নিয়ে তদন্তকারী সংস্থারই সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে তদন্ত দীর্ঘসূত্রী হবে এবং তদন্তের কোনো অভিমুখ থাকবে না, এটাই স্বাভাবিক, এটাই আমরা বলে এসছি। আর আজকে সেটাই বিজেপির লোকরাও বলছে, কারণ তারা কতদিন আউড়ে যাবে যে তদন্ত হচ্ছে বলে। ইডি সিবিআই এর মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের নখদন্তহীন করে দিয়ে এই বিজেপি তাদেরকে অসহায় করে দিয়েছে। মানুষের প্রশ্ন যে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স শুধু কি একটা রাজনৈতিক অস্ত্র? তাই জন্য আজকে তাদেরকে উল্টো পুরাণ গাইতে হচ্ছে বিজেপির নেতাদেরও। তাহলে জয়প্রকাশ বাবু, কার ওপর সাধারণ মানুষ আস্থা রাখবেন, কোন সংস্থার উপরে? মোদি থাকতে কারুর ওপর আস্থা রাখা যাবে না, কারণ মোদি সংবিধান নষ্ট করেছে, লোকসভার গরিমা নষ্ট করেছে, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা নষ্ট করেছে, গ্যারান্টির নামে মানুষের বিশ্বাস নষ্ট করেছে। হিটলার যেভাবে বেশ বুঝতে পারলাম জয়প্রকাশ বাবু, আপনার মতামত আমাদের কাছে পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাকে।